শোনো সুমনা, আমাদের মেয়েকে আমরা কোথায় বিয়ে দেব, দূরে দেব না কাছে দেব, এটা আমাদের অন্তত ভাবতে দাও। আর সুমনাকে তুমি অনেক বড়লোক ঘরে বিয়ে দেবে। বলুন আপনারা, আপনাদের সকল সমস্যার কথা আমার কাছে খুলে বলুন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। কি বলছো তুমি? দোষ করলে তুমি আর উল্টো আমাকেই কথা শোনাচ্ছ। আমি কথা শোনাচ্ছি মানে? আপনি তো হঠাৎ করে আপনার গরুর গাড়িখানা আমার শরীরের উপর চালিয়ে দিলেন। মা, তুমিও কেন বাচ্চা মুখ করছো? বাবা নেই বাড়িতে এই মুহূর্তে। এই মুহূর্তে তোমাদের কে থামাবে বলো তো? দয়া করে বাড়িতে এমন অশান্তি করো না, আমি তোমার পায়ে পড়ছি, দহাই তোমার। আপনারা আর কোনো চিন্তা করবেন না। আপনারা যখন রাজ দরবারে আর্জি জানিয়েছেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। এই মোড়ল কর্তা আমাকেও শান্তি দেয়নি, আর আমার ছেলেটার জীবনেও সুখ শান্তি দেবে না। কোথায় ভেবেছিলাম আমি নিজে পছন্দ করে আমার আর আমার ছেলের মনের মতো একানা বউ নিয়ে আসবো, কিন্তু তা নয়। এই মোড়ল কর্তা নাকি আগে থেকে আমার ছেলের জন্য পাত্রী জোগাড় করে রেখেছে। কাঁদবেন না গিন্নিমা, মোড়ল কর্তা মশাই আপনার ছেলের জন্য পাত্রী ঠিক করে রেখেছে, বিয়ে দিয়ে ফেলেননি তো এখনো। তাহলে এখনই এত কেঁদে ভাসাচ্ছেন কেন? কাচিকে আর সাধে ওই মোড়ল কর্তা যখন আমার ছেলের জন্য পাত্রী পছন্দ করে রেখেছে, তবে যত যাই হয়ে যাক না কেন, তিনি সেই পাত্রীর সঙ্গেই আমার ছেলের বিয়ে দিয়েই ছাড়বে। কে জানে কোথাকার কোন মেয়ে, সে কোন বাড়ির মেয়ে, নিশ্চয় মোড়ল কর্তার মতো কিপ্টে বাড়ির মেয়েই হবে। তা আপনি একেবারে ঠিকই বলেছেন, মোড়ল মশাইয়ের পছন্দ তো ওনার মতোই হবে। এই জন্য আমি গ্রামে আসতে চাই না, যত সব অসভ্য লোকজন। কি ব্যাপার? আমি আমার ছেলের গলার আওয়াজ পেলাম মনে হলো। ওই দেখুন গিন্নিমা, সদর দরজার দিকে তাকিয়ে দেখুন, ছোট কর্তা বাবু চলে এসেছে বাড়িতে। এ কি, আমি তুই বাড়িতে এসেছিস? এ আমি স্বপ্ন দেখছি না তো? আপনাকে অনেক ধন্যবাদ রাজপুত্র, আগে থেকে রাজা মশাইকে আমাদের সমস্যার ব্যাপারে জানিয়ে রাখার জন্য। না না, ধন্যবাদ দিতে হবে না। আপনাদের সমস্যার দিকে খেয়াল দেওয়া আমাদেরই দায়িত্ব। আর এখনো তো আপনাদের সমস্যার সমাধান করতে পারিনি। আপনাদের সমস্যার সমাধান হলে আমারও খুব ভালো লাগবে। আপনি যেভাবে সুষ্ঠু বিচার করতে চাইছেন সেভাবে হলে তো আমরা আমাদের সমস্যার সমাধান অতি শীঘ্রই পেয়ে যাব রাজপুত্র। আমাদের রাজ্যে রাজামশাইও যেমন ভালো মানুষ, আমাদের রাজপুত্র হয়েছে তেমনই। রাজপুত্র, আমরা যে আপনাকে আমাদের ভবিষ্যৎ রাজা হিসাবে পাবো, এটা ভাবতেও আমাদের ভালো লাগছে। আরে না না, আমার এখনো রাজা হওয়ার অনেক দেরি আছে। তবে হ্যাঁ, আমি রাজা থাকি অথবা রাজপুত্র, যে অবস্থায় থাকি না কেন, আমি অবশ্যই মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেব সব সময়। জয় রাজপুত্রের জয়, রাজপুত্র কর্ণের জয়। জয় রাজপুত্রের জয়, রাজপুত্র কর্ণের জয়। ঠিক আছে, তাহলে এবার আপনারা আসুন, কাল আবার দেখা হবে রাজসভায়। আজ্ঞে রাজপুত্র, আমরা তাহলে আসছি। এই কথা বলে ভোলা চাষিদেরকে নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতে লাগে। তখনই আবারও রাজপুত্র কর্ণ ভোলাকে পিছু থেকে ডেকে ওঠে। এই যে শুনছেন, আপনি একটু দাঁড়ান তো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। জি জি রাজপুত্র, কিছু বলবেন আমায়? হ্যাঁ, আপনাকেই বলছি যে আপনি কাল আপনার যে কন্যার কথা বলেছিলেন, মানে ওই যে আপনার ভীতু কন্যার কথা, তার কি জ্বর সেরেছে? হ্যাঁ রাজপুত্র, আমি যে জড়িবুটি ওষুধ নিয়ে গিয়েছিলাম, সেটা ওকে দেওয়ার পরই জ্বর কিছুটা কমেছে। আসলে সত্যি সত্যি ভয় থেকে জ্বর হয়েছিল, তাই জড়িবুটিটাতে কাজ হয়েছে। যাক, তাহলে আপনার ভীত কন্যার জ্বর সেরেছে। ঠিক আছে,
এতটুকুই জানার ছিল। এবার আপনি আসতে পারেন। আগে রাজপুত্র, বাড়ি এসেছেন আমার মোড়লের ছেলে, আমি কাদায় মাখামাখি অবস্থায় দেখে বলে কিনা বেশ হয়েছে, আমিও দিয়েছি কাদা মাখিয়ে, এবার কেমন লাগে তোমার মোড়লের ছেলে? এ কথা বলতে বলতেই স্বর্ণ হাসতে হাসতে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকতেই স্বর্ণ তার পিসিমাকে কান্নারত অবস্থায় দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। এ কি পিসিমা, তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে কি তোমার? স্বর্ণালী রে মা, তুই এসেছিস, আমি তোর অপেক্ষায় করছিলাম। কেন, কি হয়েছে কি তোমার? কি হয়নি তাই বল মা, তোর মা আজ আমায় একা বাড়িতে পেয়ে যা নয় তাই শুনিয়ে সেরেছে। আমার অন্যায়টা কে ছিল জানিস তো? তোর জন্য একটা ভালো ঘরের পাত্র খোঁজ করছিলাম, আমি তোকে ভালো বড় বংশীয় ঘরে বিয়ে দেব বলে ঘটক মশাইকেও ডেকেছিলাম দূরের পাত্র খুঁজতে, আর তাতেই তোর মায়ের যত আপত্তি। মা তো কখনোই চায় না আমার ভালো কিছু হোক, আমার ভালো করে বিয়ে হোক। মায়ের চিন্তা তো সবসময় শুধু কমলকেই নিয়ে। যাকে এখন তুমি আমি সবকিছু গোড়া থেকে খুলে বলো তো যে আসলে কি হয়েছে, কি বলেছে মা তোমাকে? এরপর সুমনা স্বর্ণকে সব কথা খুলে বলে। সব কিছু শুনলি তো মা স্বর্ণ, এরপর তুই বল মা, তোর ওপরে কি আমার কোনো অধিকার নেই? আমার উপরে যদি কারো কোনো অধিকার থাকে সেটা হলো তোমার পিসিমা। শুধু শুধু এখন মা আর কোমলের সাথে আমি কথা বলতে যাব না, আজ বাবা আসুক বাড়িতে, তারপর আমি বাবাকে সব কিছু বলবো। তুই ঠিকই বলেছিস মা স্বর্ণালী, আমিও তোর বাবার অপেক্ষাতে আছি। নিতাই, এখন আমার থেকে দেখছি আমার গিন্নির সামসে হয়েছিস। আমার কাজে তোকে পাওয়া গেল না, গেল আমার গিন্নির কাজে সব সময় হাজির থাকিস। গিন্নি, নিতাই তোমাকে জাদু মন্ত্র করলো না তো? বাড়িতে আগে যাই, নিতাইকে আস্থা করে সাহায্য করতে হবে। ওই নিতাই বেটাটা খুব সাহস বেড়েছে। এসব কথা বলতে বলতে মোড়ল মশাই গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে যেতে থাকে। তখনই উল্টো পাশের পথ দিয়ে ভোলা এবং আরো কিছু চাষিরা আসতে থাকে। তাদেরকে দেখে মোড়ল বলে ওঠে, তোমরা চাষিরা দল ধরে কোথায় গিয়েছিলে? মাঠে কাজ ফেলে? ওই দেখো ওলাদা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই মোড়লটার সাথে এখনই রাস্তায় দেখা হতে হলো। মোড়লটা যদি কোনোভাবেই এখন বুঝে যায় যে আমরা রাজবাড়িতে ওনার নামে নালিশ করেছি, তাহলে কি হবে? আহা, তোমরা এত ঘাবড়ে যাচ্ছ কেন? চুপ করো, আমি কথা বলছি মোড়ল মশাইয়ের সাথে। এই যে তোমরা কি ফুসুর ফুসুর করছো বলো তো? মানে মোড়ল কর্তা, আমাদের একটু দরকারি কাজ ছিল, তাই মাঠের কাজ ফেলে সেই কাজে গিয়েছিলাম। দরকারি কাজ ছিল? তা কি সেই দরকারি কাজ, আর কোথায় বা গিয়েছিলে? মোরল কর্তা বাবু, আরে ও মোরল কর্তা বাবু, শিগগিরই বাড়িতে চলুন, ছোট কর্তা বাবু বাড়িতে এসেছে যে। কি, আবির বাড়িতে এসেছে? সত্যি বলছিস নাকি রে নিতাই? নাকি ভর দুপুরে মস্করা করছিস আমার সঙ্গে? আরে না না, আমি আপনার সাথে এই অসময়ে মস্কারা কেন করব? গিন্নিমা আপনাকে দেখে বাড়িতে নিয়ে যেতে বলেছে, শিগগিরই চলুন। আচ্ছা বেশ বেশ, চল। এই কথা বলে মোড়ল নিতাইকে সঙ্গে করে বাড়ির দিকে চলে যায়। মোড়ল চলে যাওয়ায় চাষিরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। খুব জোর বেঁধে গেলাম। মোড়ল কর্তাকে হাজারটা প্রশ্নের জবাব দিতে হলো না, যা হবে কাল সকালে দেখা যাবে। রানী, আমি ভাবছিলাম আর কিছুদিনের মধ্যে আমার রাজ্যপাল চুকিয়ে ফেলবো। কেন মহারাজ, এত জলদি আপনি রাজ্যপাট চুকিয়ে ফেলতে চাইছেন? আপনি কি শারীরিক দিক দিয়ে অসুস্থ বোধ করছেন? না মানে রাজ্যের ভার সামলাতে হিমশিম খাচ্ছেন না তো আপনি? আরে না না, তুমি আগে সবটা শোনার আগেই ঘাবড়ে যেও না রানী। আসলে আমার রাজপুত্র এখন রাজ্যের ভার নেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে বলেই আমার মনে হচ্ছে। তাই তো আমার নিজের রাজ্য ভারটা রাজপুত্রের কাঁধে দিয়ে দেওয়ার পরিকল্পনা করছি অতি শীঘ্রই। কি বলছেন কি মহারাজ? আমার রাজপুত্র তো এই দুদিনের বালক, এখনই কি সেই রাজ্যের এত বড় ভার সামলাতে পারবে? পারবে রানী, পারবে। তুমি আর যদি রাজসভায় উপস্থিত থাকতে,
তাহলে তুমিও আমার মতো একই কথা বলতে। তুমি দেখোনি রাজপুত্র কিভাবে বিচক্ষণতার ভাবে প্রজাদের সমস্যার সমাধান করলো। আমি নিজের চোখে দেখেছি রাজপুত্রের দায়িত্বশীলতা এবং বিচক্ষণতা। তাই তো বলছি রাজপুত্র আমাদের উপযুক্ত হয়ে গেছে রাজ্যের ভার সামলানোর জন্য। সে আপনি যত যাই বলুন না কেন মহারাজ, রাজপুত্রের বিবাহ না দিয়ে আমি তার রাজ অভিষেক কিছুতেই করতে দেব না। আগে আমার রাজপুত্রকে বিয়ে দিয়ে একটা সুন্দর লাল টুকটুকে দেখে যুবরানী নিয়ে আসবো রাজপ্রাসাদে। তারপর রাজপুত্রের রাজ অভিষেকের মাধ্যমে তার কাঁধে আপনি সকল দায়িত্ব তুলে দেবেন। তোমার রাজপুত্র রাজ দায়িত্ব নিতে উপযুক্ত হলেও সে বিয়ে করতে উপযুক্ত কিনা সেটা কিন্তু আমার জানা হয়নি রানী। তুমি তোমার রাজপুত্রের কাছ থেকে না হয় এই ব্যাপারটা জেনে নিও, সে এখন বিয়ে করার জন্য প্রস্তুত কিনা। এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি রাজপুত্রের সঙ্গে কথা বলে নেব, তার মতামত জেনে নেব। আচ্ছা, ভীতু কন্যাদের দেখতে কেমন হয় কেন জানি না, খুব দেখতে ইচ্ছে করছে তাকে। আমি যতদূর জানি রাজ্যের রাজকন্যারা খুব সাহসী আর বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন হয়। তবে বিদ্যুৎ চমকানোর আওয়াজে ভয় পাওয়া ভীতু কন্যারা আসলে দেখতেই নিশ্চয়ই খুব মায়াবী হয়। আমার তো সেই মায়াবিনীকে দেখতে ইচ্ছে করছে। এটা কি নিছকই এক উদ্ভ্রান্ত চাওয়া নাকি অন্য কিছু? আর রাগ করিস নে বাবা, এতদিন পর তুই বাড়িতে এলি, কোথায় ভালো মন্দ মায়ের সঙ্গে দুটো কথা বলবি তা নয়, সেই তখন থেকে কোথাকার কোন মেয়ের উপর চটে আছিস, আর সেই রাগ যাচ্ছিস আমার ওপরে। রাগ করবো না তো কি করব বলো তো মা? এই দেখছো আমার ভালো পোশাকে কেমন কাদা মাটি লাগিয়ে দিয়েছে ওই অসভ্য মেয়েটা। এই এত বড় সাহস কি করে পেলো বলো তো? তখনই মোড়ল মশাই বাড়িতে প্রবেশ করে। কি হয়েছে কি? মা ছেলে এরকম চিৎকার চেঁচামেচি তো বাড়ির বাইরে থেকেই শোনা যাচ্ছে। চেঁচামেচি কোথায় করছি, এই দেখো দেখো তোমার ছেলের শরীরের পোশাকের দিকে চেয়ে দেখো। এ বাবা, এসব কি করে হলো? কি করে আবার হবে? তোমার গায়ের কোনো এক মেয়ে নাকি ইচ্ছে করে এসব করেছে, আর করে দিয়ে বলে নাকি বেশ হয়েছে। ছেলেটা আমার রাখবে না কেন বলো দেখিনি? কি মোড়লের ছেলের গায়ে কাদা ছোড়াছুড়ি? কার এত সাহস? বাবা আবির, তুমি কি তোমার পরিচয় দাওনি সে মেয়েকে? সেই মেয়েকে কি তুমি বলনি যে তুমি এই গায়ের মোড়লের একমাত্র ছেলে? হ্যাঁ, সর্বপ্রথম বাবার পরিচয়টাই দিয়েছিলাম, আর সেটাই বোধহয় চরম ভুল ছিল আমার। সে কারণে হয়তো কাদা এরকম মাখামাখি হতে হয়েছে আমাকে। আসলে কিপ্টে মোড়লের ছেলেকে কেই বা আর এত সম্মান করবে, আমার ভুল হয়েছে। এই কথা বলেই আবির রেগে মেগে ঘরের ভেতরে চলে যায়। পরমা কোথায় তুমি? এই দেখো বাড়িতে ফিরে এসেছি আমি। উফ, খেতে দাও তো, বড্ড ক্ষুধা পেয়েছে। ও বাবা, বাড়িতে ফিরে এসেছো? তোমার ওদিকে ঝামেলা সব মিটেছে তো ঠিকঠাক? হ্যাঁ রে মা, সব ঝামেলা একেবারে না মিটালেও কিছুটা মিটে গেছে, আর তাই তো শান্তি লাগছে আমার অনেকটা। রাজ্যের রাজপুত্রের জন্য তো আমাদের সমস্যার সমাধান করা অনেকটা সহজ হয়ে গেছে রে মা। তাই বাবা, তাহলে তো মনে হচ্ছে আমাদের রাজ্যের রাজপুত্র অনেক ভালো মানুষ, তাই না? হ্যাঁ রে মা, রাজপুত্র সত্যিই খুব ভালো মানুষ। রাজপুত্রের মতো একটা মানুষ পাওয়া এখন তো দুষ্কর। তাহলে তুমি যে বললে তোমার ঝামেলা সব এখনো মেটেনি, আরো কি ঝামেলা বাকি আছে বাবা? কাল সকালে আরেকবার রাজদরবারে যেতে হবে, আর মোড়ল কর্তাকে সেখানে উপস্থিত থাকবে। তখনই সবকিছু মিটমাট হবে আশা করছি। যাকগে, তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই এখন বল তো, তোর মা কোথায়? তাকে কেন দেখতে পাচ্ছি না? ও মা, আসলে বাবা, মা না ঘরের মধ্যে রাগ করে বসে আছে, আমাকে বলেছে তোমাকে খাবার খেতে দিতে। সে কি রে, তোর মায়ের আবার কি হলো? সে আবার কেন রাগ করে ঘরের মধ্যে গিয়ে বসে আছে? মায়ের রাগের একমাত্র কারণ তো আমি বাবা, তুমি এই কথাটা কেন ভুলে যাও?
আমার জন্যই তো মা আর পিসিমা ঝগড়া করেছে, সেজন্য এখন মুখ গোমড়া করে মা নিজের ঘরে বসে আছে আর পিসিমা পিসিমায়ের ঘরে। কি বলছিস কি? আমার আর ভাল লাগে না, এদের দুজনকে নিয়ে আর পারা যায় না। মা কমল, তুই আমায় আগে খেতে দে তো, তারপর আমি এদের দুজনের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকুমোর গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।